সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং জনভোগান্তি নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজিকুজ্জামান রতন, আছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু জাফর সূর্য। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা গত কয়েকদিনের যে গণপরিবহন নিয়ে, মূলত এই সংকটটি সৃষ্টি হয়েছিল ডিজেল এবং কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে। পরবর্তীতে আমাদের একটি অনির্ধারিত একটি ধর্মঘট আমরা দেখলাম। প্রথমে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতিরা করলো, তারপরে গণপরিবহন ধর্মঘট করলো, এরপরে লঞ্চ মালিকরাও সেই ধর্মঘটে যোগ দিল। এমনি একটি পরিস্থিতিতে ভাড়া বাড়িয়ে ধর্মঘটের অবসান হলো। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত যে সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং এই নিয়ে একটি নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। বিশেষ করে একটি প্রশ্ন এসছে, সেটা হলো যে ঢাকা এবং চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে যে বাস, মিনি বাসগুলো চলাচল করে তার অধিকাংশই সিএনজি চালিত। তাহলে ডিজেলের দাম বাড়লে এ সমস্ত বাস, মিনি বাসের ভাড়া বাড়বে কেন? শুনতে চাই জনাব রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। আমরা বাংলাদেশের দর্শকরা, জনগণকে আমি যদি দর্শক ভাবি, দর্শকরা মঞ্চে একটা দারুণ উপভোগ্য নাটক দেখলাম। সেই নাটকে উত্তেজনা ছিল, নায়ক এবং ভিলেনের মধ্যে কখনো কখনো মান অভিমান থেকে সংঘাতের পর্যায়ে ছিল। আমরা পেছনের পরিচালককে দেখি নাই, মঞ্চের অভিনেতাদেরকে দেখেছি, দর্শকরা হাততালি দিয়েছি, কিন্তু টিকিটের টাকাটা আমাদের ঠিকই দিতে হয়েছে। টিকিট কেটেই আমরা দেখলাম ঠিক একই অবস্থা। আমাদের হঠাৎ করে বলা হলো যে আমাদের ডিজেলের দাম বাড়ানো হবে প্রতি লিটারে 15 টাকা, কেরোসিনের প্রতি লিটারে 15 টাকা, এবং পরবর্তীতে আবার গোপন একটা আসলো যে ফার্নেস অয়েলও প্রতি লিটারে 3 টাকা বাড়ানো হবে। সাথে সাথে আবার আমাদের রান্নার জন্য যে এলপিজি গ্যাস, সেটাও প্রতি সিলিন্ডার 54 টাকা বাড়িয়ে এখন 1313 টাকা করা হলো। এসবই হয়ে গেল নির্দেশে, কোনো আলোচনা করার প্রয়োজন ছিল না, কারো সঙ্গে কোনো আলোচনা। যারা এটা কিনবেন, যারা ব্যবহার করবেন, তাদেরকে কোনো তোয়াক্কাই করলেন না। আমরা তখন বলেছিলাম এই মূল্যবৃদ্ধিটা কি অনিবার্য ছিল? বললে হ্যাঁ অনিবার্য ছিল, কারণ বিশ্ববাজারের দাম বেড়েছে। তাহলে দাম বাড়লে যদি বাংলাদেশে দাম বাড়ে, তো যখন বিশ্ববাজারের দাম কমেছিল তখন কি হয়েছিল? গত 7 বছরে জ্বালানি তেলের দাম কমতে কমতে একটা সময় বলছিলেন, কেউ কেউ বলছিলেন যে $0 বিক্রি করে ফেলবেন তারা, যদি জাহাজ ভাড়া দিয়ে নিয়ে যান। বাংলাদেশ কিন্তু আমরা $22 পর্যন্ত তেল কিনেছি, $30 তেল কিনেছি। $22 এবং $30 তেল কিনলে প্রতি লিটার ক্রুড অয়েলের দাম পড়ে 12 টাকা, 13 টাকা, 14 টাকা। রিফাইন করার খরচ এবং সরকারের ট্যাক্স নিয়ে খুব বেশি হলে 25-26 টাকা হওয়ার কথা ছিল। সেই সময় আমরা 65 টাকা করে তেল কিনেছি। এই 7 বছরের সরকারের ফান্ডে তারা বলছে প্রায় 53,000 কোটি টাকার মতো। এটা তারা বলা হচ্ছে যে 2014, 2015 এবং 2020 এবং 2021 সালে হলো 43,137 কোটি টাকার বেশি তাদের মুনাফা হয়েছে। এর মধ্যে আবার সরকারের ফান্ডে 10,000 টাকা দিয়েছেন, 10,000 কোটি টাকা দিয়েছেন বলে বিপিসি চেয়ারম্যান বলেছেন। সেটাও যদি সব ধরেন তাহলে কি দাঁড়ায়? তাহলে বিপিসি চেয়ারম্যান নিজে বলেছেন আমরা সরকারের তহবিলে 10,000 কোটি টাকা দিয়েছি। না, এটার সরকারের অর্থনৈতিক সমীক্ষা যে রিপোর্ট, সেই রিপোর্টে এই তথ্য উল্লেখ আছে। ঠিক আছে, আমরা সেই হিসাবটাও করব। সেই হিসাবটার মধ্যে আমরা দেখব যে প্রতি বছর কি পরিমাণ তেল আমদানি হয়, সে তেল আমদানির মধ্যে কত পার্সেন্ট ডিজেল হয়, কত পার্সেন্ট অকটেন হয়। আমাদের দেখা যাচ্ছে যে 65 লক্ষ টন আমাদের তেল আমদানি হয়েছে, তার মধ্যে 45 লক্ষ টনের উপরে হচ্ছে ডিজেল। তারপরে যদি ধরি 10.43% হচ্ছে আমাদের ফার্নেস অয়েল, আমাদের অকটেন হচ্ছে 4.5%, পেট্রোল এরকম 4.5 থেকে 5.5%, কেরোসিন হচ্ছে 2%-এর মতো। এই তো হচ্ছে আমাদের। তাহলে এগুলো হিসাব করলে বেরিয়ে যাবে। ফলে আমাদের সরকারের হিসাবও দেখবো, আবার নিজেদেরও একটা হিসাব করতে হবে। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই যে টাকাটা আসলো, যে টাকাটা থাকলো আমাদের হাতে, আমরা 7 বছর ধরে মুনাফা করলাম, আর 5 মাস আমরা জনগণের দায়িত্ব নিতে পারলাম না।
মানে দায়বদ্ধতার জায়গাটা দেখুন। আচ্ছা, আমরা জানি যে পেট্রোল, ডিজেল, অকটেন এবং ফার্নেস অয়েল এগুলো হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি। এর উপর নির্ভর করে অন্যান্য এনার্জিগুলো তৈরি হয়, যেমন ফার্নেস অয়েল এবং এতে বিদ্যুৎ হয়। পরিবহনে ব্যবহৃত হয় আমাদের ডিজেল। পরিবহনের হেভি পরিবহন যেগুলো যেগুলো ভারী ইঞ্জিন, যেমন লঞ্চের ইঞ্জিন প্রায় 100 হর্স পাওয়ারের উপরে, তারপর আমাদের কাভার্ড ভ্যান, আমাদের লরি, ট্রাক, বাস এগুলো চলে ডিজেলে। আর ছোট ছোট গাড়ি যেগুলো সেগুলো চলে পেট্রোল এবং অকটেনে। আচ্ছা, এগুলোর প্রভাব কি পড়বে? তার প্রভাবটা ওই রংপুরের এবং পঞ্চগড়ের সবজি চাষির উপর কি প্রভাব পড়বে? তারা যে সবজিটা নিয়ে ঢাকায় আপনার পাশেই কারণ বাজারে নিয়ে আসবে, পরিবহন খরচ কি হবে? আবার বিদেশ থেকে প্রতি বছর যে আমরা প্রায় 20 লক্ষ টন সয়াবিন তেল আনি চট্টগ্রাম বন্দর থেকে, সেই তেলটা পঞ্চগড় পর্যন্ত যেতে তার পরিবহন খরচে কী প্রভাব পড়বে? তার সঙ্গে আছে আমাদের এটা যে ইলেকট্রিসিটি দিয়ে যা যা প্রডিউস করা হয়, এমনকি ইলেকট্রিসিটির দাম বাড়বে 2 দিন পরে, দাম বাড়লে পানি উত্তোলনের খরচ বাড়বে, ওয়াসা তখন আবার পানির দামও বাড়িয়ে দেবে। আমরা আমি একটু এটা কনক্লুড করি একটু। তাহলে সরকারের বিবেচনা করা উচিত ছিল এই যে পেট্রোপণ্যের দাম বাড়লে তার প্রভাবটি কী পড়ে। তার সঙ্গে দেখুন পরিবহন মালিকরা কী কাজ করলেন, তারা প্রতি লিটারে কত খরচ পড়বে সেই হিসাব করে বাসের ভাড়া বাড়াতে চাইলেন। এখন তারা বললেন যাত্রী প্রতি তারা কি করবেন, প্রতি কিলোমিটারে 38 পয়সা করে বাড়াবেন। আমি জাস্ট একটা হিসাব দিয়ে আপনাকে বলি, এখান থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে প্রায় ধরুন 290 কিলোমিটার। যদি 38 পয়সা করে প্রতি লিটারে দাম বাড়ে তাহলে 95 টাকার মতো ভাড়া বাড়বে। আচ্ছা, চট্টগ্রাম পর্যন্ত যেতে একটা বাসের কত লিটার তেল লাগবে? সাধারণত যদি ভালো বাস হয় তাহলে সেই হিসাবের বাইরেও যেটা আছে আমাদের কাছে, যে তেলের দাম বাড়লে ওই হিসাবগুলো আসে কেন? যে 23 তেলের মূল্য বৃদ্ধি হয়েছে 23%, হ্যাঁ, আপনি ভাড়া বৃদ্ধি করেছেন 27। ওইটা দিয়ে কিন্তু ঠিক বোঝা যাবে না যে 4%-এর বেশি। আমি একটা অ্যামাউন্টের হিসাবটা বলি তাহলে দেখবেন। তাহলে একজন মানে আমি যদি বলি 95 টাকা করে বাড়ার কথা, তো তাহলে একটা বাসে 40 সিটের বাস, আমাদের মালিকরা বললেন আমাদের 40 সিট ফিল আপ হয় না, আমাদের নাকি 80% সিট ফিল আপ হয়, 20% সিট খালি থাকে, 80% অকুপেন্সি, তার 32 সিট। তা 32টা সিট প্রত্যেকের কাছে 90 টাকা করে যদি বাড়তি নেয় তাহলে কি হবে? প্রায় 3000 টাকা বাড়তি আসবে। আর এই পর্যন্ত যেতে তার কত লিটার তেল লাগবে? প্রতি লিটারে যদি 5 কিলোমিটারও যায় আরো বেশি যাবে। হাইওয়ে না, আমি বাদ দিলাম, আমার জ্যামের কথা বলবেন না আপনি, পরিবহন মালিকদের দুঃখের কথাটা আপনি একবার ভাববেন না, তারা জ্যামে আটকা পড়ে থাকে। আমি 5 লিটার ধরে 7-8 কিলোমিটার পর্যন্ত যায়, 5 ধরলেও সেখানে 60 লিটার তেল লাগে। 60 লিটার তেলের দাম বাড়তি হচ্ছে তার 900 টাকা। তেলের জন্য তাকে দিতে হবে 900 টাকা বাড়তি, কিন্তু ভাড়া হিসেবে তিনি নিয়ে নেবেন 3000 টাকা। তার মানে আমরা যে তামাক এবং ফিল্টার দুজনের এরকম একটা বিজ্ঞাপন শুনতাম, এখন মালিক এবং সরকার দুজনার, সরকার বাড়ালেন দাম, মালিকরা বানালো মুনাফা, চ্যাপটা হচ্ছে জনগণ। জি, এই চ্যাপটা হচ্ছে জনগণ। আপনার দলের মহাসচিব আজকে বলেছেন যে ধর্মঘটের নাটক করে সরকার তেলের দাম বাড়িয়েছে, মানে কেন বলছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই সময়ের দর্শকদেরকে। আমার দলের মহাসচিবের বলার আগেই জনগণ বুঝে গিয়েছে যে নাটকটা কত চমৎকারভাবে মঞ্চস্থ হয়েছে। ধরুন সরকার তেলের দাম বাড়ালো, তার পরের দিনই ধর্মঘট হলো, 3 দিন ধর্মঘট চলল। মনে হয়নি এই রবিবারের আগ পর্যন্ত সরকারের জায়গা থেকে কোনো নেগোশিয়েট করার জন্য চেষ্টা করা হয়েছে, অন্তত ধর্মঘটটা উদ্র করবার জন্য, মানুষের ভোগান্তির জন্য। অথবা ধরেন তেলের দাম বা এই জ্বালানির দাম বাড়ানোর আগে তাতে যারা এফেক্টেড হতে পারে, যারা ধরেন পরিবহন সেক্টরও তো তারা বলেছে তারা এফেক্টেড হতে যাচ্ছে এবং হচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই। তেলের দাম বাড়লে তাদের আপনার কস্ট বেড়ে যায়, পরিবহন কস্ট বাড়ে, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই তেলের দাম বাড়ানোর আগে তাদের সাথে কথা বলা, অথবা ধরেন তেলের দাম বাড়লে যারা এই কনজিউমার রাইট যাদের রয়েছে, আমাদের ভোক্তা অধিকার যারা রয়েছে তাদের সাথে কথা বলা, অথবা সরকারের অন্য সেক্টরের সাথে কথা বলা, তা তো দেখলাম না। হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো এবং ধর্মঘটের প্রতিও সরকারের যেমন সমর্থন রয়েছে সেটাই মানুষের কাছে আসলো। যেদিন তেলের দাম বাড়লো তার পরের দিন থেকে যখন ধর্মঘটে গেল, সেদিনও কিন্তু কোনো একটা মিটিং করা গেল না জরুরিভাবে। রবিবারে মিটিং করা হলো এবং মিটিং করে তাদের যে প্রত্যাশা ছিল পরিবহন মালিক সংগঠনগুলির, সেভাবে তাদের প্রত্যাশার চেয়ে আরও বেশি সরকার পূরণ করে দিল। তার কারণ হচ্ছে তেলের দাম বাড়লে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের সাথে যারা যুক্ত রয়েছে তারা লাভবান হয়, আবার পরিবহন সেক্টরে যারা যুক্ত রয়েছে তারাও সরকার দলের আনুকূল্য নিয়ে আছে, মেম্বার অফ পার্লামেন্টও আছে, সরকার পরিচালনার ক্ষেত্রে আছে, সরকারি সংগঠনের সাথে আছে। আবার ধরেন বিপিসি এমন একটা কাজ করলো, তারা 43,000 কোটি টাকা লাভ করেছে গত 7 বছরে।
এ বছরটা অর্থাৎ আর 2-3 মাস যদি তারা সাবসিডি দিত, তাহলে প্রয়োজন হতো সবচেয়ে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। সে দায়ও সরকার এবং বিপিসি নিতে পারলো না। অর্থাৎ এই 3,000 কোটি টাকার মতো একটা সাবসিডি দেওয়ার মানসিকতা এবং সামর্থ্য সরকার রাখে না জনস্বার্থে। অর্থাৎ সরকার জনগণকে প্রতিপক্ষ করে ফেলছে, জনদুর্ভোগ জনকান্না তাদেরকে স্পর্শ করছে না এবং মনোসংযোগ তাদের সেখানে নাই। তার কারণ হচ্ছে তারা মনে করে না যে সরকারে থাকতে অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে জনগণের দ্বারস্থ হতে হয় অথবা জনগণের সমর্থন প্রয়োজন হয়, ভোটের প্রয়োজন হয়। যেহেতু সরকার এই মানসিকতার মধ্যে মনে করছে যে শুধু বিত্ত শ্রেণী লালন করলেই ক্ষমতায় থাকা যায়, সাধারণ মানুষের দুর্ভোগ আর কষ্ট লাঘবে তাদের কোনো দায়িত্ব তখন থাকে না, সেটাই কিন্তু আবার বারবার প্রমাণিত হচ্ছে এবং দেখলাম আমরা তাই। দেখেন, এই যে পেট্রোলিয়াম বা জ্বালানির কথা যেটা আমরা বলছি, 63% ডিজেলই ব্যবহার হয় আমাদের জ্বালানি খাতে, যা ব্যবহার হয় 63%। এখন আপনি সেই জায়গায় সরকার কিন্তু 34% কিন্তু কর নেয়, সাবসিডি আর পরের ব্যাপার। মানে ডিজেলের প্রত্যেকটা জ্বালানিতে 34% পর্যন্ত কর নেয়। তাতে 1 লিটার ডিজেলের থেকেই সরকার কর নিচ্ছে 19 টাকার মতো, কর এবং ভ্যাট। এবং আপনি দেখবেন প্রতি বছর 9,000 কোটি থেকে 10,000 কোটি টাকার মতো কর এবং ভ্যাট সরকার পায়। 43,000 কোটি থেকে 10,000 কোটি টাকা রতন ভাই বলতে চাইলেন, আপনিও বলেছেন, সেটা কিন্তু প্রফিট থেকে নিয়েছে। আর এটা হলো কর এবং ভ্যাট নেয়, অর্থ মন্ত্রণালয়কে দিয়েছে বিবিসি দিয়েছে। এখন এই যে 19% কর এবং ভ্যাট আপনি নিচ্ছেন ডিজেল থেকে, আপনি এখান থেকেও তো যদি কর ছাড় দেন বা কর রেয়াত দেন, তাতেও তো ভর্তুকি দেওয়ার প্রয়োজন হয় না আপনার, আপনি কর একটু কম পেলেন। 9,000-10,000 কোটি টাকা আপনি কর পাচ্ছেন পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে, তাদের ইম্পোর্ট থেকে, সেখান থেকে আপনি হয়তো 6,000 কোটি টাকা পেতেন, 4,000 কোটি টাকা পেতেন নাই হয়তো 4 মাসে বা 3 মাসে। এতটুকু দায়িত্ব সরকার থাকবে না? মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, আমাদের ধরেন দারিদ্র্যের সংখ্যা বেড়েছে, আমাদের গ্রামীণ মানুষের আয় কমেছে 15% মতো, বস্তির আয় কমেছে, বস্তিবাসী যারা আছে 18% মতো, 29% পিপিআরসির গবেষণায় বলা হচ্ছে যে যারা দারিদ্র্য সীমার একটু উপরে ছিলেন সেখান থেকে 29% মানুষ আবার দারিদ্র্য সীমার নিচে চলে আসছে এই করোনা পরিস্থিতির কারণে। আমাদের প্রায় 2 কোটির উপরের মানুষ যার প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা, হতদরিদ্র মানুষগুলি, তাই না? তারা এফেক্টেড হবে। কিন্তু রাষ্ট্রের এই যে বিত্ত শ্রেণী লালন করলেই, খুশি রাখলেই ক্ষমতায় থাকা যায়, হতদরিদ্রের মানুষের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণ করার পথ রুদ্ধ বিধায় সরকার এই জনস্বার্থ জনকান্নাকে কর্ণপাত করছে না। আমি একটু ফার্স্ট পার্টের শেষের দিকেই আছি, জনাব আবু জাফর সূর্য। দুটো প্রশ্ন এখানে আমাদের। একটা হলো যে আলোচনা যেটা আসছে সেটা হলো যে এটা অনিবার্য ছিল কিনা তেলের দাম বাড়ানো। আরেকটি হলো যে ধর্মঘট, যখন আমরা এরকম জাতীয় পর্যায়ে এরকম একটি ধর্মঘট বা মানে কর্মবিরতি আমরা দেখি, সাধারণত খুব ইমিডিয়েটই সরকার থেকে একটা তাড়া থাকে যে কীভাবে আলোচনায় বসা যায়, সংগ্রাম করা যায়। কিন্তু আমরা দেখলাম যে শুক্রবার তারা বলা হলো শুক্রবার একদম মানে ডে অফটা এনজয় করে, অফ ডেটা এনজয় করে, তারপরে শনিবারও না, রোববার এসে বৈঠক মানে বসলো। কি বলেন, অনিবার্য ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি দর্শককে এবং দুজন আলোচক আছেন, রাজিকুজ্জামান রতন, আমার নেতা রবিউল ভাই আছেন, তারা পরিসংখ্যান দিয়ে তাদের মতো করে কথাবার্তা বলেছে। আমি প্রথমত একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে বলি, সেটা হচ্ছে যে জ্বালানি তেলের দাম বেড়েছে, এটার জন্য আমি খুব খুশি না। আবার যেভাবে ধর্মঘট ডেকেছে, এটাতে ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে আমি খুব নাখুশ। কারণ আমি সাংবাদিকতা করলে সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের সাথে আমি যুক্ত, আপনি নিশ্চিত জানেন। তো এই জায়গায় আপনি কোনো ধর্মঘট, কোনো দাবি আদায়ের পূর্বে কিন্তু আপনাকে একটা দাবিনামা বা দাবিপত্র দিতে হয়। এটাই যদি বুঝে থাকি আমি, তাহলে যখন জ্বালানি তেলের দাম বেড়েছে, যারা এই বারবার কারণে ক্ষতিগ্রস্ত, আরেকটি বিষয় আমি সরি একটু বলি, যে আরেকটু বিষয় যেটা আমরা দেখলাম সেটা হলো যে ধর্মঘটটা সেন্ট্রালি কেউ ডেকেছে এরকম কিন্তু কেউ স্বীকার করছে না যে আমরা এটা মানে এ ধরনের ঘটনা কাঞ্চন ভাই আমরা অন্য নানাভাবে দেখেছি, নানা সময় রাজনৈতিক কারণেও দেখেছি। গাড়ি বন্ধ চলছে না, যে ধর্মঘট করেছে ওনারা, মালিক পক্ষ বলছে মানুষের শ্রমিকরা চালাবে না, শ্রমিক পক্ষ বলছে মালিকরা গাড়ি দিচ্ছে না। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি, আপনি আমি দুজনেই গণমাধ্যমের মানুষ, সেভাবে দেখেছি। তো আমি যেখান থেকে বলার চেষ্টা করেছিলাম যে আপনি আমাকে বলেছিলেন যে অনিবার্য কিনা বিষয়টা, আমি তো নাগরিক অর্থে বলছি দুইটা কাজটি সঠিকভাবে হয়নি। একটা কাজও, আর যারা ধর্মঘট ডেকেছে, আপনি যে আমাকে তথ্যটা দিয়ে সহযোগিতা করলেন যে কেউ বলেন না, কিন্তু তাহলে আলোচনা কার সাথে হলো?
তো ওইখানটা যেখানে বললাম যে ধর্মঘট কেউ ডাকেনি বা এরকম নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠন বা গোষ্ঠীকে পাওয়া যায়নি, কিন্তু রাষ্ট্রের পক্ষে সরকার তো কোনো না কোনোভাবে কোনো গোষ্ঠীর সাথে বা কোনো পক্ষের সাথে আলোচনা করেছে। সেখানে কি জনগণের পক্ষে কেউ প্রতিনিধিত্ব করেছে? যারা স্টেক হোল্ডার, যারা ক্ষতিগ্রস্ত হবে, শুধু ক্ষতিগ্রস্ত তো বাসের মালিক বা অন্যরাই হবে না, আমরা জনগণ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হব। কিন্তু ওনারা যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার প্রশ্নটা ওখানে যে তারা একটা দাবিপত্র দিত যে আমরা এই সে তেলের দাম বাড়াবার, ডিজেলের দাম বাড়ানোর কারণে, পেট্রোল অকটেলের দাম বাড়ানোর কারণে কোনো না কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যে ভাড়ায় জনগণকে এক জায়গা থেকে মানে যাত্রীকে নিয়ে যাচ্ছি তাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের লোকসান হচ্ছে। এটা আগে জানাতে হবে। হুট করে যখন এই ধর্মঘটটা কেউ না কেউ ডাকে, তারা এর অর্থটা ধর্মঘট না, এটা হচ্ছে জনগণকে, সাধারণ মানুষকে জিম্মি করে রাখা। এটা হচ্ছে আমার নাগরিকত্বের মত। তারপরে তথ্য দিয়ে আপনাদেরকে দর্শকদের জানাতে চাচ্ছি যে রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে পার্শ্ববর্তী যে দেশ রয়েছে সেখানে আমার দেশের এই যে ডিজেলের দাম বাড়াবার পরেও তাদের দাম কিন্তু বৃদ্ধি রয়েছে, সেখানে না, যেদিন পাচার হয়ে যেতে পারে। আপনি যেদিন আমাদের দেশে যেদিন তেলের দাম 15 টাকা বাড়ানো হলো, সেদিনকার ভারতে 10 টাকা তেলের দাম কমিয়েছে। যদিও এর আগে তারা বাড়িয়েছিল, কিন্তু ওই দিনই ভারতে 10 টাকা তেলের দাম কমিয়েছে। হ্যাঁ, এটা আমি নিজেও বলি, আমি এটা বলতাম আপনার কাছে, যেটা যে যুক্তির জায়গাটা যেখানে দেওয়া হয়েছে, যে তারপরও বলি যদি কমানোর পরও হ্যাঁ ওদের দাম কিন্তু এখনো আমাদের চেয়ে বেশি রয়েছে। তাহলে আপনার সরকার যদি এই উদাহরণ দেয়, টেলিভিশনও দিচ্ছি, রাষ্ট্রীয় গণমাধ্যমেও দেখছি আমরা, তো তাহলে কি হবে? এই বর্ডার সিকিউর করার দায়িত্ব কার? সরকারের। তা আপনি পাচার রোধ করতে পারবেন না, এই জন্য জনগণের উপরে কি চাপিয়ে দেবেন সব কিছু? কোনো না কোনোভাবে এই তেলের সাথে কিন্তু অনেক কিছু যুক্ত রয়েছে। তাহলে ওই কথা যদি এভাবে আমরা বলার চেষ্টা করি যে জনগণের এই স্বার্থটা কোন মাথা ব্যথা হয়েছে, তাড়াতাড়ি মাথা কেটে ফেলো, এভাবে তো কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না। আপনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে একদিন, 2 দিন, 3 দিন পর রিল্যাক্স মোডে একটি আলোচনা হয়েছে, এর মধ্যে কিন্তু বড় ধরনের ভোগান্তি জনগণের হয়ে গেছে। আরো কয়েকটা জিনিস আপনাকে বলে ফেলি, এর মধ্যে ঢাকা শহরে কয়েকটি বড় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনেক সারা দেশ ছাত্রছাত্রী, থেকে একদিনে 19 থেকে 21টা পরীক্ষা ছিল ঢাকা শহরে, চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা সহ অনেক। যে মানুষগুলো গ্রামের প্রান্ত অঞ্চল থেকে এসে আসতে পারেনি, কেউ আবার কষ্ট করে বেশি টাকা খরচ করে আসছে, আবার যেতেও কষ্ট। কেউ মনে করেছে ঢাকাতে পরীক্ষাটা দিয়ে চলে যাব, থাকতে হবে না, অনেকের থাকার জায়গাও নাই। এগুলো যখন জনগণ, সরকার মনে করে না কিছু, আবার ওই গোষ্ঠী যারা ধর্মঘটের কথা বলছেন, রবিউল ভাই বলেছিলেন যে যারা মালিক রয়েছে তারা বিত্তশালী। নিশ্চিত আমার নেতা রাজিকুজ্জামান রতন এ কথা তো আরও বেশি বলবে, উনি শ্রমিক শ্রেণীর এবং খেটে খাওয়া মানুষের পক্ষে বেশি কথা বলে। তো ওনারা বলবেন যে সেই বিত্তর পাহারাদার যদি সরকার হয়, সরকার যদি একটা শ্রেণীকেই পাহারা দেয়, তাহলে সাধারণরা যাবে কোথায়? অনেক পরিসংখ্যান দিয়েছে, সাধারণের যাওয়ার জায়গার জন্য জনগণ, সাধারণ সরকার সাধারণ জনগণের কাছে কোনো কারণে দায়বদ্ধ কিনা সেটা দেখবার বিষয় রয়েছে। সেইটা আসলে মনে হচ্ছে কেউ দেখছে না। জনাব রাজিকুজ্জামান রতন, এই ভাড়া বাড়ানোর বিষয়ে যে কতগুলো মৌলিক সিদ্ধান্ত ছিল, তার মধ্যে একটি সিদ্ধান্ত ছিল যে সিএনজি চালিত বাস, মিনি বাসগুলো পুরনো ভাড়ায় চলবে, আর ডিজেল চালিত বাস, মিনি বাসগুলো এই বর্ধিত ভাড়ায় চলবে। কিন্তু আমরা বাস্তবে এই গতকাল রাত থেকে আজকে এই পর্যন্ত আমরা কিন্তু সেটা কার্যকর হতে দেখি নাই। যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে ভাড়া এই না মানলে এর ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে। মানে এই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিটা কার উপর দিলেন? যারা বাস, মানে জনগণের উপর। জনগণ যদি এই ভাড়াটা না মেনে যদি প্রতিবাদ করে, তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো এই বুঝলাম, কারণ মালিকরা তো দেখুন ছোট্ট হিসাব বলে, বাস মালিকদের বলেছে, কিন্তু আমরা বুঝেছি কি, মানে উনি কাকে ইঙ্গিত করেছেন? কারণ মালিকদেরকে এটা বলার কি আছে, মালিকরা তো তাদের চাওয়া অনুযায়ী পেয়েছে, মানলে মানে কি না। কিন্তু সেই যে সিএনজি পুরনো ভাড়ায় চলার কথা ছিল, কিন্তু তারা সেটা মানছে না। ঢাকা শহরে প্রেস ক্লাব থেকে দূরত্ব কত? আমাদের সায়েন্স ল্যাবরেটরি হিসাব হচ্ছে 3.8 কিলোমিটার। এখন যে বর্ধিত ভাড়ার হিসাব করা হয়েছে, 2 টাকা 5 পয়সা যদি ধরি, তাহলে 7 টাকা 60 পয়সা ভাড়া হওয়ার কথা। ভাড়া বৃদ্ধির আগে থেকে তো এটা 10 টাকা করেই ছিল। তখন আমাদের হুঙ্কারটা কোথায় ছিল? কার উপরে ছিল হুঙ্কারটা যেন? তখন তো যাত্রী ভাড়া না দিলে যাত্রীকেই হুঙ্কার, ভাড়া না দিলে ঘাট ধরে নামিয়ে দেওয়া হবে, এরকম পরিস্থিতি ছিল। তাহলে এখন এটা তো 15 টাকা হবেই। তাহলে আগে ভাড়া বৃদ্ধির আগে যে বর্ধিত ভাড়াটা নেওয়া হতো, সেই ক্ষেত্রে কি জনগণের পক্ষে কোনো কাজ করেছিলেন? ফলে আমরা তো অতীতটাও একটু দেখতে চাই।
এই জন্য আপনাকে আমি বললাম যে মাসুলের হুঁশিয়ারিটা কাকে দেওয়া হলো। হ্যাঁ, তো দ্বিতীয় হচ্ছে যে এই যে আমন ধান কাটা শুরু হয়েছে, আমন ধান কাটা শুরু হওয়ার পরে আমাদের বোরো ধানের মৌসুম। বোরো ধান হচ্ছে সবচেয়ে বেশি পানি লাগে। বাংলাদেশে 13 লক্ষের উপর পানির পাম্প আছে, আর 16,000-এর উপরে আছে ডিপ টিউবওয়েল। এর 80% হচ্ছে আপনার এই ডিজেলে চলে। তাহলে পানি উত্তোলনের খরচটা বাড়বে, তার প্রভাবটা কার উপর গিয়ে পড়বে? সমস্ত কৃষি উৎপাদনেই তো খরচ বাড়বে এবং পরিবহন ব্যয়ও বাড়বে। পরিমাণ। তারপরে ধরুন এই যে কারণ বাজারে সারা দেশ থেকে সবজিটা আসছে, বা দামটা কাকে দিতে হবে? তারপরে যদি ধরি শুধুমাত্র ট্রাকের ভাড়া বৃদ্ধির কারণে চালের দাম কেজি প্রতি যদি 2 টাকা বাড়ে, প্রতিদিন বাংলাদেশে 80,000 টন চাল প্রয়োজন হয়। তার মধ্যে 30,000 টন ধরে নেই আমরা অ্যাপ্রক্সিমেটলি, যে কৃষক নিজে উৎপাদন করে নিজে খায়। 50,000 টন চাল বাজারে কেনা বেচা হয়। তো প্রতি কেজিতে 2 টাকা বাড়লে প্রতিদিন 10 কোটি টাকা করে বাড়তি খরচ হবে শুধুমাত্র ভাড়া বৃদ্ধির কারণে। তাহলে মাসে হবে 300 কোটি টাকা, বছরে 3,600 কোটি টাকা। সরকার তো শুধু ওই 10 কোটি টাকা বলছে, এদিকে জনগণের পকেট থেকে চালের দামে কী পরিমাণ যাবে? সেইখানে সূর্য ভাই যে কথাটা বলছিলেন, যে কোনো আলোচনার ক্ষেত্রে সাংবাদিকদের সাধারণ নীতিমালা কি, যে কোনো একটা সংবাদ যদি করতে চায় তাহলে যার বিরুদ্ধে করা হচ্ছে তারও একটা মতামত নেওয়া হয়, তা নাহলে এটা সংবাদটা এথিক্সটা ভায়োলেটেড হয়ে যায়। তাহলে এখন ভাড়াটা দেবে যে জনগণ, তার কোনো মতামত নেয়ার কিংবা তার কোনো প্রতিনিধি কি কোথাও কারোর সঙ্গে কথা বলা হয়েছে? সরকার আলোচনা করেছেন, বাস মালিক উপেক্ষিত। 2 নম্বর হচ্ছে সরকারের একটা শক্তিশালী সংসদ আছে। গোটা পৃথিবীতে এইরকম শক্তিশালী সংসদ আর নাই। এই সংসদে শুধু নারীকে পুরুষ বানানো ছাড়া বোধহয় সব কিছু করা যাবে ওই চার্চিলের কথা অনুযায়ী। তাহলে সেই সংসদেও কি সরকার একবার আলোচনা করার প্রয়োজন মনে করলেন না? এতবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার উপর আমাদের কৃষি নির্ভর করছে, যার উপর পরিবহন নির্ভর করছে, যার উপর বিদ্যুৎ নির্ভর করছে, এমনকি 2 দিন পরে যার পানি নির্ভর করবে, যার উপরে, যে দামের উপরে, সংসদে আলোচনা করলেন না। সরকার একটা দারুণ কর্তৃত্বশালী মন্ত্রী পরিষদ আছে, জনগণের পক্ষের মন্ত্রীরা সব আছেন। সেই মন্ত্রীদের সঙ্গে কি একবার আলোচনা করেছেন? করেন নাই। এমনকি সরকারের যে বিভিন্ন পরিবহন সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠান আছে, কারোর সঙ্গে কোনো আলোচনা করেছেন? এর মধ্যে গোদের উপর আর একটু বিস্ফোরণ দিয়েছেন কি, যে যমুনা সেতুর তার ব্যয় 5 বছর আগে উঠে গেছে, সেই যমুনা সেতুর উপর আবার তিনি 200 টাকা বাড়তি টোল করেছেন। আগে 800 টাকা ছিল, এখন এই সঙ্গে আরও 200 টাকা বেড়ে গেল। তার মানে দেখুন কত দিক থেকে জনগণের উপর চাপ দেওয়া যায় সেই সমস্ত ব্যবস্থাই করেছেন। তাহলে আমরা এটা বলবো সর্বংসহা জনগণ। যখন একটা বড় ভবন দেখি আমরা শুধু ভবনের উচ্চতাটা দেখি, কিন্তু একবারও দেখি না সেই ভবনের পুরো ভারটা মাটির উপরে আছে। ঠিক তেমনি যত দাম বাড়ছে সব কিছুর ভার কিন্তু জনগণের উপর আছে। আজকে আমরা একটা ছোট্ট প্রতিবাদ মিছিল করেছি, বিক্ষোভ করেছি জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও। এখন আমরা এই সমস্ত প্রতিবাদ বিক্ষোভগুলো করছি, কিন্তু এই আলোচনার টেবিলে সিদ্ধান্ত নেওয়ার পরে আলোচনা হচ্ছে। আলোচনাটা হওয়ার উচিত ছিল সিদ্ধান্ত হওয়ার আগেই। আমাদের মতামতটা যদি আমরা দেখিয়ে দিতে পারতাম যে স্পটে আমাদের তেল কিনতে কত খরচ হয়, ক্যারিং কস্ট কত, রিফাইনারি কস্ট কত, সরকার যেটা ট্যাক্স নেন, 1 লিটার তেলে সরকার 19 টাকা ট্যাক্স নেন। সরকার যদি বলতেন আমি 19 টাকার জায়গায় আমি ভাই দেশের ক্রাইসিসের কথা চিন্তা করে আমি 5 টাকা ট্যাক্স কমিয়ে দিলাম, তখন মালিকদেরকে সে বলতে পারতো তোমরাও মুনাফার হারটা একটু কমাও। সরকার কিন্তু 1 পয়সাও ট্যাক্স কমায় নেই, ফলে মালিকরা কেন মুনাফা কমাবে? ফলে সরকারের মালিক হাত ধরাধরি করে আমাদের হাতটা মুচড়ে দিচ্ছে। জি জনাব রবিউল আলম, যেটি বলা হচ্ছে যে এই তেলের দাম বাড়ানো কি অনিবার্য ছিল? 1 নম্বর প্রশ্ন আমার, এটা না বাড়িয়ে কোন বিকল্প পথ ছিল কিনা। দ্বিতীয়ত হলো যে জনগণের ভোগান্তি লাঘবে, এই যে একটা করোনা পরিস্থিতি আমাদের গেল, অর্থনৈতিক কথা আপনি বলছিলেন যে অর্থনৈতিক একটা ইয়ার মধ্যে আমরা আছি, এক ধরনের চাপের মধ্যে, সে ধরনের জনগণকে কোনো ছাড় দেওয়া যেত কি না? এই ট্যাক্স কমিয়ে অন্যভাবে মালিকদের একটু কম মুনাফা করে কোনো সুযোগ ছিল কিনা? অনেক সুযোগই ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকার জনগণকে নিগৃহীত করা অথবা বঞ্চিত করার মধ্যেই তাদের কাজ, রুটিন কাজ বলেন এবং দায়িত্বের অংশটা সে জায়গায় চলে গিয়েছে। ধরেন আমরা তো এডিপি কমানো শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আপনি জানেন যে আমাদের যে উন্নয়ন ব্যয় যেটা ছিল 2,10,000 কোটি টাকা কাটছাট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কারণ আমরা রাজস্ব খাতে যা আয় করব 2.5 লাখ কোটি টাকার বেশি উপার্জন হবে না। আমাদের 3.5 লাখ কোটি টাকা রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয়, অনুন্নয়ন ব্যয়, সেখানে ঘাটতি রয়েছে। এডিপিটা দিয়েছি ব্যাংক নির্ভর, বৈদেশিক সাহায্য নির্ভর, সেখানে কাটছাট শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক উন্নয়ন প্রকল্প আছে যেটা অতি জরুরি না,
আমরা একটা অর্থনৈতিক পুনর্গঠনের মধ্যে তো যাচ্ছি করোনা পরবর্তী সময়। তো সেগুলি অলরেডি আপনি উন্নয়ন ব্যয় সেখান থেকে আপনি রিডিউস করছেন, সমন্বয় করছেন, বাদ দিচ্ছেন। তো আমরা কি 5-7 হাজার কোটি টাকা সেই সমস্ত জায়গা থেকে এনে এই যে জনগণের যে কষ্ট সেটা লাঘব করার জন্য ছাড় দিতে পারতাম না? ন্যূনতম যদি আমাদের মমত্ব, দরত্ব এবং জবাবদিহিতা জনগণের কাছে থাকতো, আমরা সেখানে কিন্তু মনোযোগী হয়নি। এই সম্প্রতি যদি আপনি দেখেন যে আমাদের দারিদ্র্যসীমার নিচে অনেক মানুষ চলে গিয়েছে, আরও যাচ্ছে। 15% লোক গ্রামে থেকে আর ফিরে আসেনি শহরে। খুব কষ্ট হচ্ছে তাদের জীবন জীবিকা। শহর থেকেও বহু মানুষ কম আয়ের, স্বল্প আয়ের, সীমিত আয়ের মানুষ কর্মহারা হয়ে গ্রামে ফিরে গেছে, ফিরে গিয়েছে, family নিয়ে। আসছে না। এই যে আমাদের সামাজিক নিরাপত্তা খাতে 94 হাজার কোটি টাকা আমাদের কিন্তু বরাদ্দ রয়েছে। আমরা সেখান থেকে কি 10 হাজার কোটি টাকা নিয়ে আসতে পারতাম না? পারতাম তো, আমাদের তো সক্ষমতা আছে। সরকার যেভাবে তার বড় অর্থনীতির কথা বলে, সেই জায়গায় কিন্তু সরকার একেবারে স্পষ্টত করেছে যে বাংলাদেশের এই ঝুঁকি নেয়ার সরকারের যে ক্ষমতা, অথবা ধরেন জনগণকে প্রত্যক্ষভাবে সাবসিডি দিয়ে এই দুর্যোগের সময় টিকিয়ে রাখার যে সক্ষমতা, সেটা অনেক কমেছে। আমরা বড় অর্থনীতির কথা কিন্তু স্লোগান হিসেবে শুধু শুনছি, কিন্তু প্রকৃতপক্ষে তা দেখছি না। তো আমাদের এই সব কিছুর মূলে যদি আপনি যান, তাহলে একটা অব্যবস্থাপনা বিরাজ করছে। অর্থাৎ আপনি প্রণোদনা দিলেন, আপনি মনে আছে করোনাকালীন সময় আপনি প্রণোদনার টাকাটা কিভাবে ব্যয় হলো? হিউজ অঙ্কের ঘোষণা করলেন আপনি, প্রায় 1 লাখ কোটি টাকার উপরে। ডিস্ট্রিবিউশন হলো তার 50%-এর মতো, 50 হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আসলো যা প্রণোদনার অর্থ ছাড় করা হয়েছে, তার অধিকাংশ ব্যবসায়ীরা ওটা দিয়ে নতুন ব্যবসা করেছেন। আবার কেউ করেছেন আপনার এফডিআর করেছেন, ফ্ল্যাট কিনেছেন, জায়গা কিনেছেন, এগুলি করেছেন। আবার পুরনো কিস্তির টাকা যেটা 14% হারে নেওয়া ছিল, তার কিস্তিও দিয়েছেন। অর্থাৎ প্রণোদনা সরকার যে উদ্দেশ্যে 50 হাজার কোটি টাকা দিয়েছে, সেটা কিন্তু সেই কাজে ব্যয় হয়নি। তো আপনি বিত্ত শ্রেণী, ব্যবসায়ী শ্রেণীকে দিচ্ছেন আমাদের 2.5 লাখ কোটি টাকার উপর খেলাফি ঋণ। যদি আপনি রাইট অফ ধরেন, রাইট অফ না ধরলে প্রায় 1,75,000 কোটি টাকা খেলাফি ঋণ। সেখানে সরকারের কর্ণপাত নাই। কিন্তু জনগণের ন্যূনতম প্রয়োজনীয় জিনিস জীবন নির্বাহের জন্য সেখানে আপনি 5,000-7,000 কোটি টাকা সম্ভাব্য দেয়া লাগতে পারে ভর্তুকি অথবা কর ছাড়, সেখানে আপনি দিচ্ছেন না। তার অর্থ হচ্ছে যে সরকার মনে করছে না যে রাষ্ট্রে এই প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের কোনো রাইট রয়েছে অথবা কোনো অধিকার রয়েছে, এবং সেই অধিকার নিশ্চিত করবার জন্য সরকারের দায়িত্ব রয়েছে। সরকার যেটা দেখছে, সে অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে এবং থাকতে চাইছে। সেক্ষেত্রে বিত্ত শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, সুবিধাভোগী শ্রেণীকে লালন করলেই সেটা তার জন্য সহজ হয়। অতএব মনোযোগটা তার কিন্তু সেখানে। অতএব তাদের কাছ থেকে সে চাপ অনুভব করছে। ব্যবসায়ীদের কথা বললেন, পরিবহন সেক্টর কেন? আপনি এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএ, এই সমস্ত সংগঠন গত 13 থেকে 14 বছরে তাদের প্রতিনিধি নির্বাচিত হয় না ব্যবসায়ীদের প্রতিনিধি ব্যবসায়ীদের ভোটে। আপনি প্রশাসকের মতো ইম্পোজ করে দেন। যারা সরকারের সাথে আছে এবং সরকারি দলের সাথে আছে, যারা একই ব্যক্তি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, একই ব্যক্তি ক্যাবিনেটে আছে, তিনি আবার ব্যাংকেরও মালিক, আবার তিনি এই ব্যবসায়ী সংগঠনের মালিক। সেটি ভিন্ন প্রসঙ্গ। আমরা না, ভিন্ন প্রসঙ্গ না, এটাই প্রকৃত প্রসঙ্গ। অর্থাৎ আপনি এই যে শ্রেণীটা রয়েছে বিভিন্ন রাষ্ট্রের, যে জায়গাটা তো রয়েছে, আপনি ব্যবসায়ীদের নেতৃত্ব, সাধারণ ব্যবসায়ীদের তো প্রতিনিধিত্ব নাই। পরিবহন সেক্টরে যেখানে আছে সরকারি দলের নিয়ন্ত্রণ, বিকেএমই, বিজিএমই, আমি আবারও বলছি, আপনার বিকেএমইএ, বিজিএমইএ এবং এফবিসিসিআই, সেখানেও সরকারি দলের লোকজন নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ সব ব্যবসায়ী এভাবে চায় তা সঠিক নয়, কিন্তু যে সমস্ত ব্যবসায়ী সরকারের দলের সাথে যুক্ত, রাষ্ট্র ব্যবস্থাপনায় যাদের প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে, তারা জনগণের অধিকার হরণ করতে চায় বিধায় এই অনৈতিক কাজ সরকার করছে, জেনে বুঝে সরকারের স্বার্থে। দুটো জিনিস আসছে। একটি কথা বলা হচ্ছে যে ধর্মঘটটি অলমোস্ট পরিকল্পিত ছিল এবং সরকার এই ধর্মঘটটা করিয়ে, এই ভাড়া বৃদ্ধি করিয়ে এক ধরনের সব কিছুকে ধামাচাপা দিল। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। রবিউল ভাইয়ের কথা আমি শুনছিলাম, আপনিও যেটা বলছেন সেটা হচ্ছে যে ধর্মঘট করিয়ে ব্যাপারটা ওরকম নয়। একটি রাষ্ট্রের কোনো না কোনো সময় এক ধরনের সুবিধাভোগী শ্রেণী থাকে এবং সরকারের কাছে কোনো না কোনোভাবে তাদেরকে ভুল তথ্য দিয়ে এবং সরকারের কাছে কোনো পদলেহনদারি হয়েও তাদের স্বার্থটা রক্ষা করে। তো এই মালিক পক্ষ হয়তোবা যারা ধর্মঘট ডেকেছে, এই পুঁজির যারা মূলত অধিকর্তা, সেখানে শুধুমাত্র সরকারি দলের যে বিষয়টা রয়েছে তা নয়। যখন আমি গণমাধ্যমের মানুষ, আপনিও কাঞ্চন ভাই দীর্ঘদিন গণমাধ্যমে রয়েছেন, সেটা হচ্ছে যখন বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন কারা ছিল নাম ধরে যদি বলি,
তাহলে এই নামগুলো বিএনপির জাতীয় রাজনীতিতে এখন মেইন পার্টের রোল প্লে করছে। তারা কিন্তু পরিবহন নিয়ন্ত্রণ করেছে ওই সময়। এই ধরনের ঘটনা যা যা এখন মন্তস্থ মানে সরকার যখন যে সরকার থাকবে তখন সে সরকার এই পরিবহন সেক্টর বলি অন্য শ্রমিক মানে গুরুত্বপূর্ণ পদগুলো এগুলো সব দখল করে থাকছে। হ্যাঁ, তো রবিল ভাই যে কথাগুলো বলতেছিলেন যে ওই সময় সরকারের দিকে তাকিয়ে দেখেন, ওই একই কথাটা বলেছি। তখন তথ্যমন্ত্রী, তারও কিন্তু পরিবহন ব্যবসা ছিল, শুধুমাত্র পূর্তমন্ত্রী ছিল না, ব্যাপারটা ওরকম নয়। এখন আমরা আর একজনকে বলি কিছুদিনের আগে নৌমন্ত্রী, তাকে নিয়ে সমালোচনা, অনেক কথা তৈরি করা যাবে, কিন্তু মোটা দাগে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা। সরকার কি হলো, কারণ রাষ্ট্রের যে গঠন, যে উপাদান দিয়ে আমাদের রাষ্ট্রের যে অর্থনীতি চলছে, সেখানে একটা লুটেরা শ্রেণী রয়েছে। তারা কোনো না কোনোভাবে লুট করবার জন্য কতক্ষণ আওয়ামী লীগের আশ্রয় নেয়, কতক্ষণ বিএনপির আশ্রয় নেয়, একসময় জাতীয় পার্টির আশ্রয় নিছে। এই লুটেরা শ্রেণী তাদের লুটপাট করবার জন্য বা দুর্নীতিটা করবার জন্য যেখানে জায়গায় আশ্রয় নেয়। হ্যাঁ, এই যে যারা এখন রাজনৈতিক দলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা তো আসলে সকল শ্রেণীর, তারা লুটেরা শ্রেণী, তাদেরকেও স্বার্থ রক্ষা করবে, গরিব শ্রেণীর স্বার্থ রক্ষা করবার যে চেষ্টা করবে। আমরা এখন দেখছি তারা গরিব শ্রেণীর চাইতে লুটেরা বা ওই ধনী শ্রেণীর বা যাদের পুঁজি আছে তাদের স্বার্থ রক্ষাটা বেশি করে। এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে বলে আমি মনে করি না। রবিউল ভাই অনেক সরকারের বিপক্ষে কথাবার্তা বলতেছে, যে বিজিএম এর কথা বলছে, বিসিএস এর কথা বলছে। আমরা কিন্তু এভাবে গণমাধ্যমের মানুষ দেখেছি, এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে, এটা নতুন কিছু নাই আমাদের এখানে। হ্যাঁ, একটু হইতে পারে যে আগে এক জায়গায় 5 জন ছিল, এখন 7 জন, কিন্তু তৈরিটা শুরুটা তো আগে হয়েছে। চারাটা যখন বেড়ে ওঠে তখন তার আকারটা ছোট থাকে, যখন ওই চারা যদি আপনি বপন না করতেন ওই গাছটা কিন্তু বড় হতো না। তো বপন করে এসে যদি আপনি বলেন যে এটা ফল হলো কেন, এটা হবে না। এটা হবে কেমন? এখন আপনি বপন করে পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, দিয়ে এটাকে বড় করবার জন্য একটা যে এখন আমি এটা পাহারা দিয়ে ভালো ভালো ফল খাচ্ছি, আরো সুযোগ সুবিধা নিচ্ছি। এখন এইখানে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য যে কাজটা করা দরকার ছিল, কারণ বেশি ক্ষতিগ্রস্ত, কারণ যারা পার্সোনাল গাড়ি চালায় তার অক্টেনের দাম বাড়েনি, পেট্রোলের দাম বাড়েনি, যার ওই সামর্থ্যটা কিন্তু আছে। যে বাসে উঠবে তারটা বেড়েছে, যে কৃষক যে উৎপাদন করবে তার ডিজেলের দাম বেড়েছে, যে টমটম ভটভটি দিয়ে নসিমন করিমন দিয়ে তার ওই যে উৎপাদিত ধান কেটে এনে বা ধান বাজার মানে সবজি বাজারজাত করবে তারটা বেড়েছে। এখানে আবার যারা ভোক্তা শ্রেণী, ধরনের কৃষক শ্রেণী উৎপাদন করে 5 কোটি 7 কোটি কৃষক, সবচেয়ে বেশি মানুষ সেখানে কাজ করে, কিন্তু ভোক্তা কিন্তু কোনো না কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি থেকে সকলে 17 কোটি বা 18 কোটি মানুষ সকলে কোনো না কোনোভাবে ভোক্তা। সেই ভোক্তা শ্রেণীরও কিন্তু কোনো না কোনোভাবে পণ্যের দাম বাড়লে তাদের কষ্টটা বাড়বে। তাহলে কি করতে পারতেন, কি করা যেত, যে এখান থেকে বাইরে যাবে, আর কোনো যুক্তি কিন্তু শক্তভাবে দাঁড়া করানো যাচ্ছে না। যদি বাইরেও যদি পাচার হয়ে যেত, না 1000 কোটি টাকা লোকসান হতো আমাদের। না, এত কি পাচার হওয়ার সুযোগ আছে? আমিও ধরেই নিলাম তর্কের খাতিরে, একটা লিকুইড জিনিস, এটা পাচার করা তর্কের খাতিরে ধরেই নিলাম যে না হয়। কিন্তু এখানে দুজনই আলোচনা করেছেন, আমার নেতা রাজিকুজ্জামান রতন, রবিউল ভাইও আলোচনা করেছেন যে 5000 7000, তা আমার দেশের অর্থনীতির যে এখন যে ভলিউম, সেই ভলিউমে 7000 8000 কোটি টাকা দিলে রাষ্ট্রের যে খুব বেশি ক্ষতি হতো সেটা মনে করি না। এরপরে কি হতো, যেমন আপনারা আলোচনা করেছেন, এখানে শুনেছি, দর্শকও শুনেছে যে 40,000 45,000 47,000 কোটি টাকা এই গত বছর কয়েক বছরে আয় করা যেত। আয় যখন আপনি করবেন, যদি ব্যবসায়ী হয়, তাহলে আয় করলে কিন্তু আপনার কিন্তু লোকসানের জায়গাটাও মাঝে মধ্যে নিতে হয়। সাধারণ ব্যবসায়ীরা কিন্তু এই তত্ত্বই বিশ্বাস করে যে এক সময় আমি 5,000 টাকা আয় করেছি, এখন সরকার তো আর ব্যবসা করবে না। রাষ্ট্রের কাছে শোনেন, সরকার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান না, রাষ্ট্রের প্রতিষ্ঠান ব্যবসা করতে পারে না। এই আলোচনা যদি পরে করেন, একটা বড় আলোচনা বড় ক্যানভাসে করা যেতে পারতো, এটা তো করবে। তারপর কিন্তু করছে, রাষ্ট্র কিন্তু এই ব্যবসাটা করছে, কারণ আপনি আলোচনায় করেছেন যে এই 43,000 কোটি টাকা কোনো না কোনো ভাবে আয় করেছে। আয় কখন হয়? এটা ব্যবসায়ী তো, সোজা সাপটা কথা তো, এটার মধ্যে কোনো তত্ত্ব থাকা দরকার নাই। তাহলে এই আয়টা সরকার, হ্যাঁ অনেক সময় হয় কি যে এক সময় 22 টাকা 22 ডলারে এক ব্যারেল কিনেছে 37 টাকায় করতে, আবার অনেক সময় এমনও। কিন্তু আমরা তো একটা চুক্তি করি যে 3 মাস 4 মাস একটা ইসের জন্য এই সময় আমি এত পরিমাণ তেলটা নেব, কিন্তু সেইখানে কোনো না কোনোভাবে অর্থনীতিরভাবে তেল গ্যাসের আন্দোলন করে সে আমার রতন ভাই, যে কারণে তার কাছে আরও তথ্য উপাত্ত রয়েছে, পরিসংখ্যান দিয়ে কথা বলে। কিন্তু মোটা দাগে একজন সাধারণ মানুষ হিসেবে, গণমাধ্যমের কর্মী হিসেবে যেটুকু বুঝি সেটুকু হচ্ছে শুধু দল, সরকার এই দল করেছে আর এক দল করবে না, ব্যাপারটা ওরকম নয়।
সবাই ক্ষতটানা কত করেছে। এই দুর্ভোগের জন্য, জনদুর্ভোগের জন্য দায়ী কিন্তু শুধুমাত্র এই সরকার না, ক্রমাগত যে সরকারগুলো রয়েছে সকল সরকারগুলোই কিন্তু এই ঝামেলার জন্য দায়ী। আর এখন যে পরিবহন ব্যবসায়ী যে বললেন যে হ্যাঁ নেতৃত্বে হয়তো এই সরকারের কিছু সরকার সমর্থক কোনো নেতৃবৃন্দ রয়েছে, কিন্তু পরিবহন ব্যবসায় আগেও আমরা লিখেছি যে সরকারের পার্লামেন্টে 43% হচ্ছে পরিবহন ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী হচ্ছে 85%, এরকম কথা রয়েছে। ঠিক তেমনি সেই ব্যবসায়ীগুলো, বিএনপির ব্যবসায়ী, জাতীয় পার্টির ব্যবসায়ীরা কিন্তু পরিবহন থেকে চলে যায়নি, হয়তো তারা নেতৃত্বে নাই, সুবিধাটা তারাও পাবে। মোটা দাগের কথাটা হচ্ছে যে এটা সামাল দেওয়া যেত 3-4 মাসের জন্য, সামাল দেওয়া যেত, অথবা যে কথাগুলো রাজিকুজ্জামান রতন ভাই বলেছে যে পার্লামেন্টে আলোচনা করা যেত, মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নেওয়া হতো, একটি সিদ্ধান্তটা আরো হতো জনগণের কাঙ্ক্ষিত অবস্থায় আসতে পারতো। সেটা না হয়ে শুধুমাত্র যে দোষারোপ করবো তা নয়, জনগণের জন্য আসলে পক্ষে এটা কিছু হলো না। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আমার মনে হয় আমরা শেষ পার্টে আছি। দুটো জিনিস এই আলোচনা থেকে আমরা যদি গ্রহণ করি, একটি বিষয় হচ্ছে যে ডিজেল এবং কেরোসিনের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বাড়বে, পণ্য পরিবহন বাড়বে, এবং আমরা এমনিতেই জানি যে বাজারের যে পরিস্থিতিতে মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য এক ধরনের কষ্টের মধ্যে তারা আছে, বিশেষ করে করোনা উত্তর পরিস্থিতির কারণে। তো এই বাড়তি ব্যয়টা জনগণের উপরে চাপবে কিনা এবং সেটা সামাল দেওয়া যাবে কিভাবে? জনগণ ছাড়া তো আর কারোর উপরে চাপবে না। এখন ধরুন মিরপুর থেকে যিনি মতিঝিলে আসবেন প্রতিদিন, তার প্রতিদিন যদি 20 টাকা ভাড়া বাড়তি হয়, তাহলে মাসে 26 দিনে 560 টাকা তার খরচ বাড়বে। সেটা তো বাড়বে, কিন্তু বাজারে গিয়েও যখন আমি বলছি ওই তেলের দাম, 560 টাকা ডালের দাম একদম সে ভাড়া হিসেবে দিল, এরপরে যখন দ্রব্যমূল্য সেটা যে বাড়বে। এর আগে আমরা আপনার এখানে আলোচনা একবার করে দেখিয়েছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিঘাত একটা ছোট পরিবারে মাসে 1800 টাকার মতো পড়ে। 1800 টাকার উপর আরও 560 টাকা যুক্ত হলে 2300 টাকা। কোন 22,000 টাকা কিংবা 20,000 টাকা বেতনের চাকরি যারা করে তার জন্য এই 2,000 টাকা 2,500 টাকা বাড়তি রোজগার করার কোনো উপায় কি আছে? ফলে তার ওই বেল্টটা টাইট করতে হবে, তার জীবনের অন্যান্য অনেক খরচ তাকে কমাতে হবে। এটা হলো একটা দিক। 2, ভাড়া বৃদ্ধির সুফলটা পাচ্ছেন মালিকরা, আদায় করবেন কে? পরিবহন শ্রমিকরা। প্রতিদিন বাসের মধ্যে এই পরিবহন শ্রমিক বনাম যাত্রীদের একটা সংঘাত সংঘর্ষের পরিবেশ তৈরি হবে, সেটা একটা সামাজিক অস্থিরতার জায়গা তৈরি করবে। এটা হলো একটা দিক। আর সরকারের দায়িত্বটা কি হতে পারতো, যেটা সূর্য ভাই বলছেন, রবিউল ভাইও বললেন, যে আমরা তো কখনো কখনো সরকারের কাছে এইটাও প্রত্যাশা করি যে এই সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে, দেখুন এটাকে আরও কতভাবে সমাধান করা যায়, তাহলে বুঝতাম একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচ আছে তার সমস্যাটাকে নিয়ে। সেটা ছিল না। অভিযোগ কী করা হলো? ভারতের তেলের দাম বেশি, বাংলাদেশে কম, বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হয়ে যাবে। আচ্ছা, ভারতে তো পেঁয়াজের দাম কম, বাংলাদেশে পেঁয়াজের দাম বেশি, বর্ডার উপচে কি পেঁয়াজ চলে আসছে আমাদের এখানে? ভারতে তো চালের দাম কম, আমাদের এখানে চালের দাম বেশি, তাহলে কি একদম বর্ডার ভেঙে সব চাল বাংলাদেশে চলে আসতেছে? তা তো আসছে না। আমাদের তাহলে বর্ডার গার্ডের ভূমিকা আছে, কাঁটাতারের বেড়া আছে, ওখানে গোলাগুলির ব্যাপার আছে, সব কিছু ইয়ে করে বলছে যে ভারত থেকে যে ট্রাকগুলোতে করে পণ্য আসে তারা নাকি বাংলাদেশ থেকে আবার ট্যাঙ্কি ভর্তি করে তেল নিয়ে চলে যায়। তাহলে আমাদের পেট্রোল পাম্পে তেলটা বিক্রি করে কে? অথবা বর্ডারে গার্ডের এত পয়সা দিয়ে, বেতন দিয়ে তার এই বর্ডার গার্ড রাখার দরকার কি আমাদের? এই অনেক প্রশ্ন আছে। ফলে শুধু দায়টা জনগণের উপর চাপাবার জন্য যত ধরনের যুক্তি আছে সব তারা করছেন। আসলে আমরা মনে করি জনগণের একটা গণপ্রতিরোধ গড়ে তোলা ছাড়া উপায় নেই। এখন দেখুন আলোচনা হচ্ছে কোথায়? যে আলোচনাটা সংসদে হওয়ার কথা ছিল সে আলোচনাটা হচ্ছে এখন টকশোতে, এবং কিছুটা টুকটাক আলোচনা হচ্ছে কোথায়? হয়তো সামান্য রাজপথে। এবং জনগণের দুর্দশাকৃষ্ট জনগণের মুখের দিকে সরকার তাকাচ্ছেন না, সরকার তাকাচ্ছেন তার পিঠের দিকে। মানে রাস্তায় একটা মিছিল বের করেন, পিঠের উপর লাঠি পড়বে, কিন্তু মুখের দিকে তাকিয়ে সরকার সিদ্ধান্ত পাল্টাবেন না। জি, ওনার শেষ পার্টে আছে জনাব রবিউল আলম। আমাদের আলোচনা তো কাছাকাছি চলছিল। ধরেন এই যে জনগণ সাফার করবে, তো জনগণের প্রতিনিধিত্ব করবে কে? সরকারের মধ্যে যদি জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব থাকতো তাহলে তো জনস্বার্থ নিয়ে তিনিও হয়তো একটা ভূমিকা রাখতে পারতেন। সরকারের মধ্যেও তো জনগণের কিছু প্রতিনিধি থাকা দরকার। হ্যাঁ, কিছু লোক ক্ষমতা লোভী থাকবে, ক্ষমতায় থাকতেই চাইবে, সেটা অন্য জিনিস। কিন্তু সেই জায়গায় সত্যিকার অর্থে সরকারের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব নাই বিদায় এই জনস্বার্থটা উপেক্ষিত হয়েছে এবং জনদুর্ভোগটা সৃষ্টি হয়েছে। সেখানে জনগণের স্বার্থ দেখার এবং রক্ষা করার কেউ ছিল না। গত 1 মাসে অতি প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় 9টি পণ্যের দাম বেড়েছে 40%। ভাবা যায় এটি বাংলাদেশে? মানুষের আয় যেখানে কমছে সেখানে আরও 40% তাকে জীবন নির্বাহের জন্য ব্যয় করতে হচ্ছে। দেখার কেউ নেই।
এই ধরেন আমাদের জ্বালানি তেলের দাম এখন বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে বেড়েছে, বিপিসিও বলছে যে 13 টাকার মতো তাদেরকে বেড়েছে, তারা 15 টাকাই তো বাড়িয়ে দিয়েছে, আরও 2 টাকা বেশি বাড়িয়ে দিয়েছে। 13 টাকাটা কি 60 টাকা 8 টাকা রেখে বাকিটা সাবসিডি দেওয়া যেত কিনা সে ভাবনাও তো কেউ ভাবেনি। আবার ধরেন জ্বালানি তেলের দাম যখন তলানিতে ছিল তখনও তো আমাদের তো অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, সরকারের কাছ থেকে শুনি আমরা তো তেল রিজার্ভ করে রাখতে পারতাম, বাইরে কিনে রাখতে পারতাম, দেশে রিজার্ভ করার পর্যাপ্ত ব্যবস্থা নাই, আমরা অফশোরে রাখতে পারতাম না, অফশোরে রাখতে পারতাম, আপনি বাইরে পারচেস করে রাখতেন, আপনি তেল কিনে রাখতেন, এখন ডেলিভারি নিতেন, কোনো সমস্যা ছিল না, অফশোরে রাখা যায়, অনেকে রেখেছে, আমরা তো সেই চিন্তা করিনি। তার মানে হচ্ছে যে আমাদের এই যে সম্ভাব্য পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে পারে অর্থনীতি এবং দেশের রাজনীতি এবং দেশের প্রবৃদ্ধি ঠিক রাখার জন্য, সেখানে টেকসই চিন্তাটা নাই, এটা কিন্তু একটা সমস্যা। শেষ কথা বলে শেষ করবো, সূর্য ভাই যেটা বলেছেন, আমাদের আমলে কোনো ব্যবসায়ী সংগঠন নির্বাচন ছাড়া কমিটি হয়নি। এখন এই গত 15 বছর নির্বাচন ছাড়া হচ্ছে, এখনো হয়নি, এখনো হয়নি, নির্বাচন হয়নি। আমি জেনে বলছি, আপনি দেখবেন যে এই বিকেএমইর হেড অফিস আমার অফিসের পাশেই, আজকে সেলিম হোসেন সাহেব বলেন, ওনারা আছেন, বছরের পর বছর আছেন এবং যুগ পার হয়ে গিয়েছে। তো আসলে আমাদের সময় সেটা হয়নি। হ্যাঁ, এটা বলতে পারেন যে সরকারি দলের লোক নির্বাচিত হয়েছে, এই কথা বললে হয়তো ভুল হবে না, বা সরকারি দলের অনুগত লোকই আসছে, কিন্তু এখন হচ্ছে নির্বাচন ছাড়া আসছে। আমি বোঝাতে চেয়েছি ব্যবসায়ীদেরও তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ নেই। জি, এমন একদম 30 সেকেন্ডে শুনে আমি অনুষ্ঠান শেষ করি। 30 সেকেন্ডের প্রসঙ্গে কথা বলা যেত, কিন্তু তারপরে যেহেতু প্রসঙ্গটা হচ্ছে আজকে ধর্মঘট এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এর মধ্যে রাষ্ট্র নানাভাবে নানা বিকল্পটা গ্রহণ করতে পারত, কিন্তু তার জন্য এইটাই হয়তো সিদ্ধান্ত নিত, এই সিদ্ধান্তটাই নিতে হয়তো, কিন্তু তার মন্ত্রিপরিষদ নিত বা পার্লামেন্টে একটা বড় ধরনের ঘটনা, এটা আমার অর্থনীতির উপরে কিন্তু বড় ধরনের চাপ পড়বে, 17 কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু এর জন্য ক্ষতিগ্রস্ত হবে, জনদুর্ভোগ বাড়বে, জনভোগান্তি বাড়বে এবং জনসংকট তৈরি হবে। তার জন্য এই জাতীয় সংকটটাকে মোকাবেলা করবার জন্য জাতীয় পর্যায়ে আলোচনা করা যেত, হয়তো যে তার মধ্য দিয়েও যদি জনসন্তুষ্টি তৈরি হতো, যে অন্তত আমাদের কথা কেউ আলোচনা করেছে যে এই সংকটটা তৈরি হতে পারে, শুধুমাত্র টেবিলে দাবের মুখে, কারণ এরকম অনেক দাবিই হয়, কোনো দাবি কিন্তু মানা হয় না, বরঞ্চ এইটা কোনো না কোনো স্বার্থে মানা হয়েছে। জি, আজকে আর সময় নেই। জনাব আবু জাফর সূর্য, জনাব রাজিকুজ্জামান রতন এবং শেখ রবিউল আলম, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।